প্রিয় দর্শক, গোটা পৃথিবী এখন ফুটবল জ্বরে আক্রান্ত। জ্বর শব্দটির উঠলেই মনে হয় যে একটি নেগেটিভ কিছু না, জ্বর এটা আনন্দের জ্বর। এখন সারা পৃথিবী ফুটবল ফুটবল ফুটবল, বাংলাদেশও ব্যতিক্রম নয়। তবে আমাদের দেশে একটু ব্যতিক্রম আছে আজকের পত্রপত্রিকায়, এই জন্যে যে গতকাল জাতীয় বাজেট ঘোষণা হয়েছে, নতুন সরকারের নতুন বাজেট, এবং সব কিছু নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আমাদের আজকের এই সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সাংবাদিক কলামিস্ট হাসান মামুন। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। জি রেজা ভাই, অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, দেখা হয় হবেই। পত্রপত্রিকা প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ি। গুরুত্ব মানেই হচ্ছে বাজেট এবং বিশ্বকাপ। দৈনিক প্রথম আলো, বাজেট 2026-27 বড় স্বপ্ন, বিশাল বাজেট, বিপুল ছাড়। ক্রিকেট এবার অস্ট্রেলিয়াকেও হারালো বাংলাদেশ। দৈনিক সমকাল, অর্থনীতি পুনরুদ্ধারের রাজনৈতিক বাজেট। কালের কণ্ঠ, ব্যবসা বান্ধব বাজেট, চ্যালেঞ্জ অনেক, কী পেল মধ্যবিত্ত। দৈনিক ইত্তেফাক, অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো ও ইশতেহার বাস্তবায়নে বড় বাজেট। খবরের কাগজ, অর্থনীতি পুনরুদ্ধারে সাহসী রোডম্যাপ। দৈনিক ইনকিলাব, $1 ট্রিলিয়ন অর্থনীতির রূপরেখা, ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলার রিপোর্ট। জয় দিন, ওয়ার্ল্ড কাপ ফুটবলের বর্ণাঢ্য উদ্বোধন। আমেরিকায় ওয়ার্ল্ড কাপ কারাগার, ওয়ার্ল্ড কাপ ফুটবলের উন্মাদনায় $8,000 কোটি বাজি। দৈনিক বাংলা বাজার পত্রিকা, সংসদে ইতিহাসের বৃহত্তম বাজেট পেশ। দৈনিক করতোয়া, সর্বোচ্চ বাজেটে সর্বোচ্চ প্রত্যাশা। দৈনিক সংগ্রাম, করজাল বৃদ্ধির বাজেট, আগামীর স্বপ্ন, উড়িবার হলো তার স্বাদ। দেশ রূপান্তর, পরিকল্পনা বড়, চ্যালেঞ্জও বড়। কালবেলার শিরোনাম, ভগ্নদশায় দাঁড়িয়ে স্বপ্নে বিভোর যাত্রা। আমার দেশের শিরোনাম, উদ্যোক্তা ও তরুণ বান্ধব বাজেট। রূপালী বাংলাদেশ, স্বপ্ন বড়, ঘাটতিও বড়। হাসান মামুন, আমার সাংবাদিকতা জীবনের ধরেন 40 পার হয়ে গেল, তো বাজেট দেখতে দেখতে বাজেটের একটা স্মৃতি এরকমের হয় যে সরকার বাজেট দিবে, বিরোধী দল প্রতিরোধ করবে, একটা মিছিল বেরোবে, জ্বালাও পোড়াও হবে। আশা করছি যে সেই পরিবেশ এখন কেটে গেছে। এবং আজকে এর বাজেটের শিরোনাম বা এটা দেখে একটা জিনিস মনে হলো যে অন্ততপক্ষে এই যে বড় স্বপ্ন, বিশাল বাজেট, বিপুল ছাড়, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে দেওয়া বা এই যে স্বপ্ন, এইবার প্রথম বোধ করি আমি দেখলাম। আপনার কাছে কি মনে হয়? জি, আমার তো মূল্যস্ফীতি যেহেতু বেশি এবং নতুন করে বাড়ছে, এই প্রেক্ষাপটে সরকার মূল্যস্ফীতির ব্যাপারে সংবেদনশীলতা দেখিয়ে বাজেটটা দেওয়ার চেষ্টা করেছে আর কি। যেমন চাল ডাল সহ 60টি নিত্যপণ্যে উৎসে কর উল্লেখযোগ্যভাবে কমিয়েছে এবং এটা একটা বড় ছাড়। তো এর ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এরকম একটা ধারণা তৈরি হয়েছে বা আছে। তবে আবার উল্টোটাও আছে, সেটা হচ্ছে যে খুচরা বিক্রেতাদের এই খুচরা বিক্রেতাদের কথাটা যদি বলি, একটা শিরোনাম হয়েছে ইয়েতে, আগামী স্বপ্ন যে নতুন পত্রিকাটা, ওরা শিরোনাম করেছে, বড়রা আনন্দে, মেজরা স্বস্তিতে, ছোটরা চিন্তায়। জি, সরকারের হয় কি যে একদিকে ছাড় দিলেও আরেকদিকে একটু আদায়ের চেষ্টা করে, কারণ রাজস্ব পরিস্থিতি তো আমাদের খারাপ, যথেষ্টই খারাপ। চলতি যে অর্থবছর যেটা চলছে সেখানে রাজস্ব আদায়ে বড় ঘাটতি আছে। একবার একটা লক্ষ্য ঠিক করা হয়, পরে সংশোধন করা হয়, সেটাও অর্জিত হয় না। এই হচ্ছে রাজস্ব আদায়ের বাস্তবতা। তো এই অবস্থায় সরকার কিন্তু এবার অনেক বড় রাজস্ব লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। বিশেষ করে এনবিআর এর উপর অনেক প্রেশার, 6 লাখ কোটি টাকার বেশি আদায় করতেই হবে। জি, শুধু এনবিআর বহির্ভূত কর আছে, এনবিআর রাজস্ব বহির্ভূত, এনবিআর বহির্ভূত 2 রকম কর আছে। আমরা বিভিন্ন ফি দিই, হাসপাতালে ফি দেই, তো এগুলো সরকারের কোষাগারে যায়। প্রায় 7 লাখ কোটি টাকার টার্গেট, টোটাল রাজস্ব আদায়। এটা একটা বিরাট টার্গেট এবং অনেকখানি বাড়িয়েছে আর কি গতবারের তুলনায়। গতবার তো একটা অন্তর্বর্তী সরকার ছিল, এবার নির্বাচিত সরকার, এবং বিএনপি সরকার 20 বছর পরে বাজেট দিল, তাই না? আর নির্বাচিত সরকারের বাজেট, অনির্বাচিত সরকারের বাজেটের মধ্যে অনেকে কিন্তু আইনগত বিতর্কও তোলে যে বাজেট দেওয়ার অধিকার কেবল জনপ্রতিনিধিদের। একটা কথা আছে যে নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, তাই না?
গত সরকার যে সরকার নির্বাচন করে চলে গেল সেই সরকার তো আসলে গণ অভ্যুত্থানের সরকার ছিল, নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার ছিল না, সত্য কথা যেটা। তবে এর একটা বড় ম্যান্ডেট ছিল যে সবাই আওয়ামী লীগ বাদে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বাদে সবাই সরকারকে সমর্থন করেছিল, এমনকি সেনাবাহিনীও এর পেছনে মানে ছিল, দৃঢ়ভাবে ছিল। তবে সেই সরকার বাজেট বাস্তবায়নে অনেকখানি ব্যর্থ হয়েছিল, এটাও ঠিক। কারণটা হলো যে সেই সরকারের মনোযোগটা অন্যদিকে ছিল, রাজনৈতিক সংস্কারে মনোযোগ ছিল, এমনকি তারা অর্থনৈতিক সংস্কারেও সেরকম একটা ব্যাপার যেটা মনে মনোযোগ হয়, দেখায়নি। যেমন পত্রপত্রিকার দেখে আশাবাদ তো ব্যক্ত করাই যায়, বড় স্বপ্ন, বিশাল বাজেট, বিপুল ছাড়। এই যে আপনি বললেন যে বিশেষ করে একটা বড় ধরনের কি বলবো রিস্ক নেওয়া, রিস্কও বলা যাবে, জি। একটা মানে, তো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু আশাবাদী আপনি? কিভাবে এত বড় রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হবে এটা বোধহয় সরকারও বিশ্বাস করে না। তাই? হ্যাঁ, তবে ওই রকম একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়, আমার মনে হয় এটার একটা মানে ত্রৈমাসিক এবং ষান্মাসিক একটা পর্যালোচনা লাগবে, করে এটার সংশোধন করতে হবে। সরকার আশা করছে যে মানে অর্থনীতি গতি বাড়বে, গতি বাড়লে অটোমেটিক রাজস্ব আদায় বাড়বে, এইরকম একটা মানে সাধারণ প্রত্যাশা আছে। কিন্তু গতি খুব বাড়বে এটাও মনে করা কঠিন। যে করের আওতাকে, করের ব্যাপারটা যেটা বলা হচ্ছে, যে আমাদের এখানে তো আসলে আমরা যতটুকু পারি কর ফাঁকি দেওয়ার প্রবণতাটা আমাদের আছে, যে আমরা অনেক খরচ করব বিভিন্ন জায়গায়, কিন্তু সামান্য ওই কর দেওয়ার রাষ্ট্রের কাছে ওই কর দেওয়ার মনোবৃত্তি ক্ষেত্রে কম। আমাদের নিজেদের একটা আগ্রহ, কোনোভাবে আমরা যদি একটু পাশ কেটে যেতে পারি তাহলে বিরাট একটা সাফল্য মনে করি। তো সেই জায়গাটা, সেই চ্যালেঞ্জটা কিভাবে নেবে? হ্যাঁ, সেই চেষ্টা মানুষ করে, বেশিরভাগ লোক করে। সেটার কারণও আছে রেজা ভাই, সেটা হলো যে মানুষ আসলে ফিল করে না যে তার করের অর্থটা আমার কাজে লাগে। যথাযথভাবে ব্যয় হচ্ছে বা আমার কাজে লাগছে, কিংবা আসলে তো আমরা কর দিই শুধু নিজের সেবা পাওয়ার জন্য না, আমরা দেখতে চাই যে আমি যে কাজটা পছন্দ করি, যে কাজটা হওয়া উচিত সেটা ঠিকভাবে হচ্ছে কিনা, right? তাই না? আমি সেবা পাবো। যেমন মেট্রো রেলে যে পয়সা কড়ি খরচ হয়েছে, এখানে উত্তরবঙ্গের ওই মানুষের টাকাও আছে যে কোনোদিন মেট্রো রেল উঠবে না, তাই না? কিন্তু উনি যদি দেখেন যে তার ছেলে যে ঢাকা শহরে লেখাপড়া করতে এসছে বা চিকিৎসার জন্য মানে এসছে, আপনি যেটা বলতে চাইছেন যে আমি করটা কেন দেব, এই যে ভেতর থেকে যে ইয়াটা, ধারণাটা তৈরি হওয়া, সেটা বোধহয় আমরা তৈরি করতে পারি। সেটা হ্যাঁ, সেটা সরকারকে তৈরি করতে হবে। সরকারকে করের অর্থ ব্যবহারে খুবই যত্নবান হতে হবে। কারণটা হচ্ছে যে করের অর্থ তো একটা পবিত্র অর্থ। কারণটা হচ্ছে যে জনগণের টাকা, আর জনগণের নামে ঋণ করেও যদি সরকার খরচ করে সেটাও কিন্তু জনগণকেই পরিশোধ করতে হয়। রাইট, রাইট। তো ফলে এটা জনগণের অর্থ, এই ফিলিংটা গভর্নমেন্টের মধ্যে থাকতে হবে এবং কাজের ভেতর দিয়ে এটা জনগণকে দিতে হবে যে এটার প্রতিটা অর্থ আমি সদ্ব্যবহার করছি, আমি কোনো বাজে উন্নয়ন পরিকল্পনা নিচ্ছি না। আমি ওই চট্টগ্রামে যে টানেল হয়েছে যেখানে কেউ যায় না, আপনি ওইরকম যাতে না হয়। চট্টগ্রামের টানেলের কথা শুনলাম, মানে গত কয়েকদিন আগে শিরোনাম পড়লাম যে এই টানেলটি ব্যবহারের ক্ষেত্রে প্রতিদিন যে আয়টা হচ্ছে তার থেকে ব্যয়টা নাকি 5 গুণ বেশি হচ্ছে। তার মানে এটা তো মানে আয় ব্যয়ের হিসাব না করে এগুলো করা হয়েছে। মানে এর ডিজাইনটাই এবং এর যে মানে আর্থিক যে পরিকল্পনাটা ভুল ছিল। যে ওখানে যদি অনেক উন্নয়ন কর্মকাণ্ড হতো তাহলে কিন্তু পুষিয়ে যেত, বা এটাই তো উদ্দেশ্য। যেমন পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু অনেক বেনিফিট আমরা পাচ্ছি, ওই অঞ্চল পাচ্ছে, আমরা পাচ্ছি। খুলনা এলাকা জেগে উঠছে ওই অঞ্চলটা, তো যদিও ধীরে কিন্তু বেনিফিট পাওয়া যাচ্ছে। তারপরে যানজট যদি উন্নতি হয়, যানজটের সেটাও তো একটা সুবিধা। তো অবকাঠামো উন্নয়ন লাগবে আমাদের, কোনো সন্দেহ নাই। এই সরকারও কিন্তু অবকাঠামোতে জোর দিচ্ছে। আপনি লক্ষ্য করবেন রেজা ভাই, এই যে আমাদের যে চলতি এডিপি উন্নয়ন কর্মসূচি, সেটা হচ্ছে 2 লাখ কোটি টাকা, যেটা নেওয়া হয়েছে এটা 3 লাখ কোটি টাকা, তার মানে 50% বৃদ্ধি। এটা কিন্তু বিরাট। শিক্ষায় বোধহয় বাজেট বাড়ানো, হ্যাঁ, শিক্ষায় এডিপি এবং শিক্ষায় বড় বরাদ্দ আছে। তবে শিক্ষার বরাদ্দ নিয়ে একটু মানে লুকোচুরির অভিযোগ আছে। মানে ওখানে এমন কিছু উপাদান যুক্ত আছে, যেমন রূপপুর প্রকল্পের বিষয়টা নাকি শিক্ষার অন্তর্ভুক্ত, কারণ এটা বাস্তবায়ন করছে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়। ব্যাপারটা কি এক খাতের টাকা আরেক খাতে? হ্যাঁ, এইসব নিয়ে মানে বিতর্ক আছে যে কোন খাতের টাকা কোথায়। যেমন সামাজিক সুরক্ষায়ও এমন কিছু খাত আছে যেগুলো আসলে সামাজিক সুরক্ষার বিষয় না। যেমন ধরেন
মুক্তিযোদ্ধা ভাতাই, জি কারণ সচ্ছল মুক্তিযোদ্ধাও তো আছে। তো উনি তো আর মানে অসচ্ছল বলে এই ভাতা পাচ্ছেন না, উনি মুক্তিযুদ্ধে অবদানের জন্য পাচ্ছেন, তাই না? তারপরে হচ্ছে সঞ্চয়পত্রের সুদ, ওটাও সামাজিক সংসদপত্রের সুদটা নিয়ে বোধহয় বেশ আলোচনা আলোচনা হচ্ছে। সঞ্চয়পত্রের মানে এটা মধ্যবিত্ত, যেটা মধ্যবিত্তের যে কথা যদি বলি আমরা, তাহলে অধিকাংশ পরিবারের মধ্যে তাদের এই সঞ্চয়পত্র সংগ্রহ করা বা ওইটা সঞ্চয় করার মানসিকতাটা সবচেয়ে বেশি থাকে, যে আমাকে একটা ভবিষ্যৎ দেবে। জি, সেটা যদি এইভাবে জি, সঞ্চয়পত্রে আকর্ষণ কমে যাচ্ছে রে ভাই। সরকারও বড় লক্ষ্যমাত্রা দিচ্ছে না, রাখছে না, আর আহরণ কম সঞ্চয়পত্র থেকে। সঞ্চয়পত্র কিন্তু সরকারের একটা ঋণ, এবং এখান থেকে সরকার বরং বেনিফিট কমিয়ে দিচ্ছে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এ নিয়ে আলোচনা হবে, বাজেট নিয়ে প্রচুর আলোচনা হবে। তবে এইটুকুতে হয় না, স্বপ্ন দেখানোর যে সাহসটা তৈরি হয়, ওইটাই কিন্তু সবচেয়ে জরুরি। জেগে দেখা স্বপ্নই বাস্তবায়ন করা সম্ভব। তবে এই বাজেট নিয়ে কিন্তু আপনি যেটা বলছিলেন শুরুতে, যে বিরোধী দল যে রাস্তায় নেমে যাচ্ছে এরকম না। বিরোধী দল এটা ভালো লক্ষণ। জি, এটা ভালো লক্ষণ। আরেকটা হলো সবাই মিলে একসাথে কাজ ঢালাও করবে। বিরোধিতা করার কোনো মানে নেই। মানে নেই। আর পার্লামেন্ট একটা আছে আমাদের, এখন পার্লামেন্টে তারা ভূমিকা রাখবে। পার্লামেন্টে ছায়া বাজেটও দিয়েছে। জি জি জি, আমরা আশা করি বাজেট অধিবেশনে বিরোধী দল বাজেটের যৌক্তিক সমালোচনা করবে অবশ্যই এবং এর করবে। বাইরে আমরা যারা আছি, এবং বাজেট বাস্তবায়নে আন্তরিকভাবে সবার সহযোগিতাটা খুবই জরুরি। বাস্তবায়নটা চ্যালেঞ্জ, সবসময় বাস্তবায়ন চ্যালেঞ্জ। বড় বাজেট বাস্তবায়ন করা কঠিন। একটু ফুটবল জ্বর নিয়ে কথা বলি। কারণ ব্যাপারটা যেটা হচ্ছে যে পৃথিবী ব্যাপী তো এখন ফুটবল জ্বর। সারা রাত জেগে মানুষ খেলা দেখলো গতকাল। উদ্বোধনী অনুষ্ঠান দেখা থেকে শুরু করে একদম একেবারে মেক্সিকো, কি বলবো, দক্ষিণ আফ্রিকার খেলা দেখলো তারা প্রথমে। তো সবকিছু মিলে এই যে ফুটবল জ্বর, এই যে উন্মাদনা ঠিক বলবো না, এটা একটা আগ্রহ। সারা 4 বছর পরে সবাই অপেক্ষায় থাকে। কি মনে হলো আপনার, খেলা দেখলেন? না, খেলা দেখতে পারিনি, কারণ কালকে ওই বাজেট নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম আর কি। নিউজ করা, লেখানো এইসব, বা মন্তব্য নেওয়া, ইন্টারভিউ নেওয়া, টেলিভিশনে গিয়ে পার্টিসিপেট, 2টা টিভিতে আমি গিয়েছিলাম, আমি যেখানে কাজ করি সেখানে 2টা ইন্টারভিউ নিয়েছি ইত্যাদি। তো সেগুলো নিয়ে, খেলা নিয়ে খুব ফলো করতে পারিনি। উন্মাদনা কেমন দেখছেন? হ্যাঁ, তবে দেশে কিন্তু মনে হয় যে গত যে বিশ্বকাপ আর এই বিশ্বকাপের মধ্যে একটু তফাৎ, উন্মাদনা একটু কম মনে হচ্ছে। তাই আমার কাছে মনে হচ্ছে। কি জানি, আমাদের হয়তো একটা বয়স হয়ে গেছে, আমরা হয়তো ওই গ্রুপে মিশি না। কিন্তু আমাদের সময়, রেজা ভাই, আপনিও তো আমার কাছাকাছি বয়সের, মানে আমাদের তরুণ বেলায় এইবারের পরিবর্তনটা যেটা হয়েছে, যেমন ধরেন আপনি যে সময়ের কথা বলছেন, আমাদের সময়ের কথা, সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের এত প্রতাপ ছিল না, এবং বিশেষ করে এই যে ডিভাইসটা, এই যে মোবাইলটা, সেলফোনের মধ্যে এইটা এতটা ছিল না থাকার কারণে সেটা আরো বেশি অনেক উদ্ভাসিত ছিল। কিন্তু গতকাল ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একে বড় পর্দায় খেলা দেখা, টিএসসিতে, সেই বড় পর্দায় খেলা দেখা, একত্রে খেলা দেখা, একা একা খেলা দেখার আর একত্রে দেখা, তো এই ফুটবল খেলা বা কোনো খেলাই একা দেখার মধ্যে কোনো আনন্দ নেই। কারণ মানুষ কেন স্টেডিয়ামে যায় এখন তো স্ক্রিনে দেখা যায় না, বড় টিভিতে। এবং টেলিভিশনের দামও অনেক কমে এসছে নিঃসন্দেহে। 32 ইঞ্চি টিভির নিচে বোধহয় টেলিভিশন এখন নাইও। তো মানে বড় পর্দায় দেখা, যে জন্য সিনেমা হল টিকে আছে। সিনেমা হল নাহলে তো উঠে যেত, সব তো সেলফোনে চলে এসছে। কিন্তু সেলফোনে দেখা, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, আপনি যখন চ্যানেল আইতে ঢুকলেন, চ্যানেল আই ঢোকার পাশেই দেখবেন বাম দিকে মাঠ সাজানো হয়েছে, এবং এই মাঠে প্রত্যেকটা দিনই এই গত কয়েকদিন ধরে বিশিষ্টজনেরা আসছেন, এবং তারা ওই ফুটবলের একটা গোল পোস্টও করা আছে, গোল দিতে পাচ্ছেন কে পাচ্ছেন না, এবং লোকটা যদি গোলটা দিতে পারার পরে তার যে নিজের অভিব্যক্তি, একটা গোল দিয়েছি, এবং আমি অনেককেই বলতে শুনলাম এই চ্যানেল আইয়ের অনুষ্ঠানটাতে, খুবই আনন্দিত যে আমি এতদিন পর ফুটবলে পা লাগালাম এবং আমি গোল দিতে পারলাম। এই যে ফুটবলের আনন্দ, এই যে বিশ্বকাপ এলে আমাদের তৈরি হয়, পাড়ায় সেই আপনার জাম্বুরা নিয়ে ফুটবল খেলা নিশ্চয়ই সেই ইতিহাস আছে। মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহে পাঠ্যপুস্তকে ফুটবল, মানে ক্রীড়ার 7টি বিষয়কে অন্তর্ভুক্ত করা হলো, এবং ফুটবল নিয়ে নতুন করে স্টাইলে আবার নতুন একটা জার্নিও শুরু হলো। তো এই যে ফুটবল দেখে আমরা কবে ফুটবল বিশ্বকাপে যাব, সেটা তো একটা স্বপ্নের ব্যাপার থাকেই, কিন্তু নিজেদের তৈরি করবার যে ব্যাপারটা, এটা কতটুকু দেখেন? আমরা তো মানে বিশ্বকাপের মূল পর্বে ঢোকার কোনো মানে সুযোগ পাইনি, বা আমরা সম্ভাবনাও সুদূরে আর কি মনে হয়। কিন্তু ফুটবল নিয়ে আমাদের একটা উত্তেজনা আছে, ফুটবলের একটা ঐতিহ্য আমাদের ছিল, সেটা পিছিয়ে গেছে। এখন ক্রিকেট নিয়ে মানে আগ্রহ, বা ক্রিকেটে আমাদের সাফল্য অনেক বেশি। আপনি ক্রিকেটের বিশ্ব পরিসরে আমরা ক্রিকেটের কথা যেহেতু বললেন, একটু আলোচনা করতেই হয়। অস্ট্রেলিয়া এই মুহূর্তে বাংলাদেশে ক্রিকেট খেলছে,
এবং যেটা অস্ট্রেলিয়া খেলতে এলো তখন একদিকে বিশ্বকাপে ফুটবলের ডামাডোল, সবাই ভাবছিল এটা একটা খেলা, এর মধ্যেও এটা কিন্তু আগ্রহ তৈরি হয়েছে। এবং বিশেষ করে আগ্রহ তৈরি হওয়ার কারণটা হলো যে 6 বারের বিশ্ব চ্যাম্পিয়নকে বাংলাদেশে অন্তত টেস্টে তো জয় করলো আর কি, মানে সিরিজটাতে জয় করলো। 3 খেলার 2টাতেই বাংলাদেশ জিতে গেল। তো সব মিলিয়ে এটা একটা বড় ঘটনা। এবং ওই মানে আমি শুনছিলাম আসার পথে আপনাদেরও উর্দু একজন বলছিলেন যে উনি মানে ফুটবল বিশ্বকাপের চেয়ে এটা নিয়ে বেশি আলোচনা করছিলেন, কারণ এটা তো প্রত্যক্ষ একেবারে, তাই না? দেশের মাঠে এবং অস্ট্রেলিয়াকে হারানো বিরাট ঘটনা। না, তো মানুষ তো অস্ট্রেলিয়াকে হারিয়েছে বলেই আলোচনাটা হচ্ছে, না হলে ফুটবলের উন্মাদনা কেন্দ্রে এখন সবচেয়ে বেশি সারা দেশে। ভাই মানে কয়টা দেশ এবার তো 48টা দেশ পার্টিসিপেট করছে, 104টা বোধহয় ম্যাচ হবে। 3টা দেশে উদ্বোধন হয়েছে, এবং 3টা দেশে উদ্বোধন গতকাল মেক্সিকো হয়েছে, এরপরে হবে কানাডায়, তারপরে যুক্তরাষ্ট্রে। 3টা উদ্বোধন, পার্শ্ববর্তী 3টা দেশ, এবং তার নিজ নিজ সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরে তারা জমকালো অনুষ্ঠান করছে। যেটা আমি জিজ্ঞেস করছিলাম যে ফুটবলের এত কিছু আমরা দেখি, খেলা দেখি, অন্যের খেলা দেখে আনন্দ করি, বাইরের দেশের পতাকা নিয়ে। এখন তো ব্রাজিল আর্জেন্টিনা, আমরা সেই দেশকে যারা সমর্থন করে তারা ওই দেশকে নিজের দেশ মনে করে। তো সবচেয়ে ভালো কথা যে ফুটবলের উত্তরণ, ফুটবলের জাগরণটা তৈরি করবার যে জায়গাটা, সেটা কতটুকু দেখেন বাংলাদেশে? এই যে উন্মাদনা থাকলো, বিশ্বকাপ চলে গেল, তারপরে কি আমরা আবার ভুলেই যাব? হ্যাঁ, যে পরিস্থিতিতে ফুটবলটা হচ্ছে এবং যে দেশে প্রধান আয়োজন হচ্ছে আমেরিকার যে ভূমিকা সারা পৃথিবীতে, এটা খুবই ন্যাক্কারজনক। এই যে ইরান যুদ্ধ, আবার নতুন করে হামলা প্রতি হামলা হচ্ছে, এবং আমেরিকা দেশে দেশে যা করছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু সারা বিশ্বকে একসাথে করবার যে এখন আমেরিকার একটা সুযোগ এসছে যে তার সফট পাওয়ার যেটাকে বলে, ইমেজ ব্র্যান্ডিং, এটা বাড়ানো ফুটবল আয়োজনের ভেতর দিয়ে, এবং সেই জন্য সব কিছুকে গ্রাস করতে না চায়। তাকে বুঝতে হবে যে পৃথিবীতে অনেক দেশ, অনেক মানুষ, অনেক সংস্কৃতি, এবং আমেরিকা একটু ক্ষীয়মান শক্তি কিন্তু অর্থনীতিতে, সব ক্ষেত্রে, এবং নতুন নতুন শক্তির উত্থান হচ্ছে। তাকে এই বৈচিত্র্যটা মেনে নিতে হবে। এই বিশ্বকাপ ফুটবল কিন্তু সেই শিক্ষাই দেয় যে সারা পৃথিবীর ধরেন 100 কোটি মানুষ কমপক্ষে খেলা দেখবে সরাসরি, একই আনন্দে উদ্বেলিত হবে, তাই না? তো এটা তো বিরাট। যেমন ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে তো একটা বড় ডিভাইড আছে সারা পৃথিবীতে। নতুন নতুন ইউরোপের দলগুলো শক্তিশালী এবং তারা জনপ্রিয়। আমাদের এখানে ব্রাজিল আর্জেন্টিনার বাইরে জনপ্রিয়তা অন্য কোনো দলের তেমন আছে, কয়েকটা দলের, কিন্তু সেইভাবে না। জি এখনো এটা, এবং এর প্রভাব কিন্তু আমাদের শিল্প সাহিত্যেও পড়ে, নাটক হয়, ইত্যাদি হয়, তাই না? ব্রাজিল আর্জেন্টিনা জার্সি পরা অনেককে দেখলাম ঘুরে বেড়াচ্ছে। তবে আমার মনে হয় যে এটা একটু কম, কারণ মানুষের মধ্যে বোধহয় একটু মূল্যস্ফীতি, অস্থিরতা, এগুলো নিয়ে চাপ আছে। তারপরে যুদ্ধ পরিস্থিতি দেখেন, একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে কিন্তু এই ফুটবলটা আয়োজন হচ্ছে, এবং যুদ্ধে যারা উদ্যোক্তা তারা আয়োজন করছে ফুটবলের। এটা কিন্তু একটা মানে ট্র্যাজেডি এবং মজা। এবং এটা তো আপনি যেহেতু প্রসঙ্গ তুললেনই, এই ইরানের রেফারি থেকে শুরু করে বা অন্যদের আসতে যাওয়ারও প্রভাব পড়ছে, যে খুব মানে সাধারণভাবে। এবং আমরা একটু স্মরণ করব, আমি আজকে একটা সম্পাদকীয় পড়ছিলাম একটা পত্রিকার, তারা স্মরণ করেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দুবার বিশ্বকাপ ফুটবল হতে পারেনি, তাই না? হ্যাঁ, মানে তার মানে হচ্ছে যে যুদ্ধ বিগ্রহ, মানুষে মানুষে হানাহানি, এটার বিরুদ্ধে কিন্তু এই আয়োজন, সবাইকে একত্র করা, একই আনন্দে উদ্বেলিত হওয়ার সুযোগ দেওয়া, এটা তো মানে ফুটবল বিশ্বকাপে এটা ঘটে। সেজন্য আপনার কি মনে হয় না, যেহেতু আমরা একটু ফুটবলের আলোচনা করছি, বিশেষ করে খেলাধুলার আলোচনা করছি, খেলাধুলা বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট, অন্যান্য খেলাধুলা যেগুলো আছে, আমাদের দেশে 300টি সংসদীয় আসন আছে। ব্যাপারটা যদি এরকমের হয় যে প্রত্যেকটা সংসদীয় আসন থেকে যদি তারা নিজেদের একটি দল তৈরি করবার চেষ্টা করে, যে তাদের প্রশিক্ষণ দিল, ফুটবলের প্রশিক্ষণ হলো, এবং সেই প্রশিক্ষণের পরে ওই দলটাকে আস্তে আস্তে ঢাকায় বা কেন্দ্রীয়ভাবে নিয়ে আসার, বা ওই দলটাই ওখান থেকে বড় হয়ে গেল, তাহলে তো ফুটবলের চর্চাটা আরো বাড়ে। তাই কি মনে হয় না আপনার কাছে? জি রেজা ভাই, খেলাধুলায় একটু উৎসাহ দেওয়া দরকার। এখানে সাফল্যটা জরুরি না, আমি মনে করি যে সাফল্য অর্জন করতে হবে। মানে খেলাধুলা কিন্তু মানুষকে একটা ইতিবাচক আনন্দ ধারার মধ্যে নিয়ে যায়, বিশেষ করে তরুণদেরকে। আমাদের তরুণদেরকে রক্ষায় কিন্তু খেলাধুলা নিয়ে আয়োজন, উৎসাহ, এগুলো ভূমিকা রাখতে পারে। আপনি লক্ষ্য করবেন, শুধু খেলাধুলা না, সঙ্গীত, অন্যান্য, আমি সেটা আসছিলাম। এবার কিন্তু বাজেটে একটা নতুন ফিচার আছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি বলা হচ্ছে, এবং সেখানে একটা বরাদ্দ দেওয়া হয়েছে, যদিও বরাদ্দ বেশি না,
না, তবু তো হ্যাঁ, তবু শুরু শুরু হলো। সূত্রপাত হলো, এটা কিন্তু কেউ ভাবেনি, তাই না? তারেক রহমান সাহেব দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, বাধ্য হয়েছিলেন, কিন্তু এর একটা ইতিবাচক দিকও আছে। তিনি কিন্তু এই এবং যে তার প্রত্যেকটি কর্মকাণ্ডে, প্রত্যেকটি ওইটার সিদ্ধান্তের ছাপ মধ্যে আছে কিন্তু। একটা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জি। একটা দৃঢ় প্রত্যয় জি, আছে। এবং ওই যে পশ্চিমা দেশে বসবাস করে সেখান থেকে ইতিবাচক ধারণা অর্জন করে সেগুলো বাস্তবায়ন করা যতটা সম্ভব, সেই চেষ্টাটা কিন্তু আছে। এবং এই বাজেটে কিন্তু এটা প্রতিফলিত। এই ক্রিয়েটিভ অর্থনীতি আপনি যেটা বলছিলেন, জি। যে কন্টেন্ট তৈরি করা কিংবা দেশের কোনো ট্রেডিশনাল প্রোডাক্ট করা, সেটাকে ব্র্যান্ডিং করা, বাইরে নিয়ে যাওয়া। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, বাজেট এবং বিশ্বকাপ ফুটবলের কথা উঠলো। বিশ্বকাপ ফুটবলের কথাই বলি, চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আপনারা খেলা দেখতে পারবেন এবং একই সাথে রেডিও ভূমিতেও আপনারা খেলার ধারা বর্ণনা শুনতে পারবেন। আসুন, বাংলাদেশের ক্রিকেট যেমন উদ্ভাসিত হয়েছে, ঠিক সেইভাবে এই বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা আমাদের ফুটবলের জাগরণটাকে আরও বেশি করে ত্বরান্বিত করি। ভালো থাকবেন, শুভকামনা।